আমরা আজকে ও হেনরির লেখা একটা গল্প দ্য গিফট অব দ্য ম্যাজাই এই গল্পটাকে নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলে রাখি ও হেনরি, যার নামটা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ও হেনরির অরিজিনাল নাম ছিল উইলিয়াম সিডনি পর্টার। ঠিক আছে, উইলিয়াম সিডনি পর্টারের একটা গল্প আশা করি 11 বা 12-এ তোমরা পড়েছো। এবার যদি নাও পড়েছো তাহলে বলি, উইলিয়াম সিডনি পোর্টার একজন আমেরিকান রাইটার ছিলেন। ঠিক আছে, আমেরিকান শর্ট স্টোরি রাইটার ছিলেন এবং তার ছদ্মনাম অর্থাৎ সিউডোনিম কিংবা পেন নেম, ঠিক আছে, পেন নেমটা কি ছিল? ও হেনরি। ও হেনরি বলেই তিনি গল্পগুলো লিখতেন। ঠিক আছে, এই গল্প শুরু করার আগে আমরা প্রথমে কিছু তথ্য জেনে নেব। এবং দেখো, এই গল্পে এইরকম যে একটা উচ্চারণ, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, এই উচ্চারণটা কিন্তু ম্যাগি নয় যেটা খাও সে উচ্চারণ করে দিও না, ওটা ডবল জি থাকে দেখবে। ঠিক আছে, এই উচ্চারণটা হবে অনেকটা এরকম, MAZI, ম্যাজাই, এরকম উচ্চারণ। ঠিক আছে, ম্যাজাই। এবার কেন এরকম নাম হলো এরকম একটা, আর এই আজকে ক্রিসমাস ডেতে এটা পড়াচ্ছি এবং এটা তোমাদের যে একটা বিরাট কাজে লাগবে, ঠিক আছে, আজকের দিনের সঙ্গে মিলবে গল্পটা, সেইটাও তোমরা বুঝে নেবে। ঠিক আছে, তাহলে চলে আসছি এবার বিস্তারিত বর্ণনায়। তাহলে এই যে গিফট অফ দ্য ম্যাজাই, গিফট মানে কি? গিফট মানে কোনো উপহার যেটা আমরা কাউকে দিয়ে থাকি। ঠিক আছে, এই গল্পটা দেখো খ্রিস্টানদের একটা মেন, খ্রিস্টান ধর্মকে অবলম্বন করে গল্পটা। ঠিক আছে, কোনো হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম সেরকম কিছু নয়, জাস্ট খ্রিস্টমাসকে অবলম্বন করে একটা গল্প। এবং গল্পটার যে নাম গিফট অফ দ্য ম্যাজাই, যেটা আমি আগেও বললাম, এটার সঙ্গে ক্রিস্টমাস ডে সম্পর্ক আছে। আমাদের হ্যাপিলি আজকেই ক্রিস্টমাস ডে। ঠিক আছে, তোমার যীশু খ্রিস্টের জন্মদিন, যেটা 15ই সেপ্টেম্বর ক্রিস্টমাস বলে আমরা উদযাপন করে থাকি। ঠিক আছে, সো হ্যাপি ক্রিস্টমাস টু অল অফ ইউ। আর এই যে এই গল্পটা, ক্রিস্টমাস অর্থাৎ বেথলেহেমে যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। ঠিক আছে, এবং তার বার্থডেতে অর্থাৎ তোমার 25শে ডিসেম্বর, সেখানে তিনজন, তিনটে নামি দামি মানে খ্যাত লোক, ঠিক আছে, বিখ্যাত লোক তাকে গিফট দিতে গিয়েছিলেন। ঠিক আছে, বুঝতে পারলে, গিফট অর্থাৎ উপহার দিতে গিয়েছিলেন। কিরকম উপহার? গোল্ড, সোনা। ঠিক আছে, একজন তোমার ফ্র্যাঙ্কিনসেন্স মানে, আমি আসবো, ওগুলো তোমরা তথ্য পেয়ে যাবে দেখবে। ধুনো আর মার, মার বলে একটা জিনিস যেটা হলো সুগন্ধ, এই সব গিফট, সুগন্ধ, ধুনো, সোনা, এরকম এই তিনটে গিফট দিতে গিয়েছিল। সমস্ত কিছু সিম্বলিক, যে সোনাও একটা তোমার, গোল্ড স্ট্যান্ডস ফর পিউরিটি, বুঝতে পারলে, সেই রকমই সুগন্ধ বা তারপরে তোমার ধুনো, এগুলো ধুনো স্ট্যান্ডস ফর আর কি সেই ভক্তি শ্রদ্ধা এরকম, বুঝতে পারলে। সুগন্ধটা তাই সুগন্ধ স্ট্যান্ডস ফর ভাইটালিটি, মানে একটা জীবন্ত ভাব। তাহলে আমরা প্রথমেই দেখে নেব গিফট অফ দ্য ম্যাজাইয়ের এই গল্পটা কোথায় পাবলিশ হয়েছিল এবং এর টাইটেলটা। ঠিক আছে, দেখো গল্পটা পাবলিশ হয়েছিল স্ক্রিনে দেখতে পাচ্ছ, 1905-এ প্রথমবার পাবলিশ হয়েছিল। এবং আমি বলে রাখি 1905-এর 10ই ডিসেম্বরেই, ঠিক আছে, এই ডিসেম্বর মাসেই পাবলিশ। 10 তারিখে। এটা একটা শর্ট স্টোরি, ফিকশনাল স্টোরি বলতে পারো। ঠিক আছে, আর এর যে মাইনর ক্যারেক্টার, মেজর ক্যারেক্টার, মানে মাইনর ক্যারেক্টার ম্যাডাম স্যাফ্রোইনি বলে একজন আছে, আর মেজর যে ক্যারেক্টার অর্থাৎ মেইন ক্যারেক্টার জিম এবং ডেলা। ঠিক আছে, যাদের নামটা আলাদা, বড় নাম কিন্তু সংক্ষিপ্ত নাম অর্থাৎ ডাক নাম বা এলিয়াস, সেটা হলো তোমার আহ, জিম এবং ডেলা। ঠিক আছে, তাহলে গল্পটার এবার মানে তোমার নামকরণের জন্য বলছি, যেমন যীশু খ্রিস্টকে জন্মদিনে তিনজন তোমরা দেখে নেবে সেই তিনজনের নাম। তাহলে চলে এসেছে আমাদের সেই তিনজনের নাম, মানে যীশু খ্রিস্টের জন্মের পরেই তিনটে ব্যক্তি, ঠিক আছে, তিনজন, তারা একটা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, সেখান থেকে তোমার ইস্টের কোনো একটা জায়গা থেকে অর্থাৎ পূর্বের কোনো একটা জায়গা, যত সম্ভব পার্সিয়া বলা হয়, সেখান থেকে তিনজন যীশু খ্রিস্টকে গিফট দিতে গিয়েছিল। এবার যীশু খ্রিস্টকে কেন একটা বাচ্চা ছেলেকে গিফট দিতে গিয়েছিল সেটার একটা রিজন আছে। দেখো, বাচ্চা ছেলে মানে কি, যীশু খ্রিস্ট যখনই জন্মায় তখনই ভবিষ্যৎবাণী হয়, যেমন হিন্দু ধর্মের কৃষ্ণর জন্মানোর সঙ্গে সঙ্গে মহামায়া, ঠিক আছে, মহামায়া যেমন কংস হত্যা করতে গিয়েছিল মহামায়াকে, তখন যে বলেছিল মহামায়া যে তোকে যে হত্যা করবে সে গোকুলে বড় হচ্ছে, ঠিক সেই রকমই যীশুখ্রিস্টের জন্মের সঙ্গে সঙ্গে খ্রিস্টান ধর্মে, যেহেতু খ্রিস্টান ধর্মে তিনি একটা মেন, সবচেয়ে বড় মেন পার্ট হলো জেজাস, তাই না? এইবার দেখো, জেজাসের জন্মের সঙ্গে সঙ্গে ভবিষ্যৎবাণী হয় যে খ্রিস্টান ধর্মের যে মেন, ঠিক আছে, যিনি গুরু, তার জন্ম হয়ে গিয়েছে, আবির্ভাব হয়ে গিয়েছে। সেইটা শুনে তিনটে রাজা, যাদেরকে ম্যাজাই বলা হয়, ঠিক আছে, এবার দেখো কেন ম্যাজাই বলা হয়।
সেটাও আমি বলে দিচ্ছি। দেখো, দ্য বিবলিক্যাল ম্যাজাই, ঠিক আছে, এই ম্যাজাইটা হলো প্লুরাল শব্দ, বুঝতে পারলে? এটা একটা বিবলিক্যাল টার্ম, অর্থাৎ বাইবেল থেকে এসেছে। আমাদের যেমন গীতা থেকে, আমাদের যেরকম ঠাকুর দেবতা এইগুলোর পরিচয় কোথা থেকে পায়? গীতা, ভাগবত গীতা, এই সমস্ত কিছু থেকে, ঠিক আছে? ওদের সেরকম বিবলিক্যাল, তাই আমাদের গল্পটার নামও একটা বিবলিক্যাল টার্ম থেকে এসেছে বলতে পারো, ঠিক আছে? তাহলে দেখো, এই যে ম্যাজাই শব্দটার অর্থ হলো ওয়াইজ ম্যান বা উইজডম, ঠিক আছে, উইজডম, এরকম। উইজডম মানে কি? জ্ঞান। দেখো, মানুষের ইন্টেলিজেন্ট আর উইজডম কিন্তু আলাদা জিনিস, তাই না? আর এই যে সিঙ্গুলারটা হলো ম্যাগাস, মানে ম্যাজাইয়ের সিঙ্গুলার ম্যাগাস। এবার তিনটে রাজা গিয়েছিল, তাই তো, সেই জন্য ম্যাজাই বলেছে। এবার ম্যাজাই শব্দটার কি অর্থ আমি বললাম? উইজডম, জ্ঞান, বুঝতে পারলে? এইবার দেখো, তিনজন রাজা বা তিনজন ওয়াইজ ম্যান কি বলেছে? ওয়ার ডিস্টিংগুইশড ফরেইনার্স ইন দ্য গসপেল অফ ম্যাথিউ। এগুলো খ্রিস্টানদের, মানে গীতার যেরকম বিভিন্ন পার্টের নাম আছে, ঠিক সেই রকমই নাম অনুযায়ী, ট্র্যাডিশন অনুযায়ী, এগুলো মাথায় ঘামাতে হবে না। আর এইটাই বলা হয় যে তারা জেজাসের জন্মের পর তাকে এই যে গোল্ড, ফ্র্যাঙ্কিনসেন এবং এই উচ্চারণটা মার, ঠিক আছে, এইগুলোকে নিয়ে দেখতে গিয়েছিল যীশু খ্রিস্টকে। গোল্ড মানে সোনা, ফ্র্যাঙ্কিনসেন্স মানে যেমন ইনস্টিনটিক বলা হয়, ঠিক আছে, ইনসেন্সটিক বলা হয়, ধূপকাঠি, ঠিক সেরকম ধুনো, যেগুলো দিয়ে মানুষ আরতি করে, ধূপ ধুনো দেওয়ায়, সেগুলো, বুঝতে পারলে? আর মারটা হলো সুগন্ধ। তাহলে এই তিনটে ম্যান, ঠিক আছে, বা তিনটে ওয়াইজ ম্যান বা তিনটে কিং, রাজা, এবার তাদের নাম, তাদের বিস্তারিত আমরা জানবো। তারা যীশুখ্রিস্টকে দেখতে গিয়েছিল বিভিন্ন জিনিস নিয়ে। এবার জিনিসপত্রগুলো কিন্তু দেখো অন্যরকম, তাই না? খেলনা নয় কিন্তু এগুলো, যেটা বললাম আমি, সমস্ত কিছুর একটা করে অর্থ আছে, সব রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে ওদের তিনজনের মাঝে এই যে ওয়াইস, একটা জ্ঞান বোঝাচ্ছে না, তাই না? ওই তিনটে মানুষ একটা জ্ঞানের পরিচয় দিয়েছিল যীশুখ্রিস্টর জন্মের পর, তাকে এরকম করে সাক্ষাৎ করা গিফট নিয়ে। ঠিক সেই রকমই আমাদের গল্পের যে হিরো হিরোইন, অর্থাৎ জিম এবং ডেলা, এরাও এদের পবিত্র ভালোবাসা রক্ষার জন্য, ঠিক আছে, ওদের যে একে অপরের জন্য অ্যাফেকশন, একে অপরের প্রতি টান, সেটা রক্ষা করার জন্য, মানে এত, মানে তাদের যে উইজডম, তাদের যে লাভ, সেইটা প্রকাশ পাবে। তারা গিফট দেওয়ার চেষ্টা করবে মন থেকে, অত গরিব হওয়া সত্ত্বেও, সেটা আমি পরিচয় পাবো। সেই জন্য এই গল্পটার নাম দেওয়া হয়েছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, ঠিক আছে? ওরাও ঠিক বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের জীবন ইভেন উৎসর্গ করে সবচেয়ে ফেভারিট জিনিসটুকু বিক্রি করে দেবে অন্যকে গিফট দেওয়ার জন্য, সেটা আমরা পরে পাবো বর্ণনা। এইবার আমরা চলে আসছি যে তিনজন যীশুখ্রিস্টকে দেখতে গিয়েছিল তাদের নামে, ঠিক আছে? দেখো, প্রথমটার নাম হলো মেলকোয়ার, নামটা পেয়ে গিয়েছি। তিনি ছিলেন স্পার্সিয়ান স্কলার, বুঝতে পারলে? দেখো, মেলকোয়ারের কিরকম উচ্চারণ হয় সেটাও দিয়ে দিয়েছে তোমাদের, যারা অনার্সে যদি ভালো করে করেছো তাহলে প্রোনাউন্সিয়েশনগুলো পারবে, ঠিক আছে? মেলকোয়ার। এবার মেলকোয়ার পার্সিয়ান স্কলার, একজন পণ্ডিত ছিলেন। ক্যাসপার তিনিও, যার উচ্চারণ এরকম হয়, গ্যাসপার করা হয়, জাসপার করা হয়, ঘাবড়ে যেও না যদি কোনো বই এরকমভাবে থাকে, ঠিক আছে, বুঝতে পারলে? আর একটা কি নাম দিয়েছে? বেলথেজার কি? বেলথেজারও ব্যাবিলনিয়ান স্কলার ছিলেন, মানে ওনারা কিন্তু সে আমাদের মতো ছোটোখাটো মানুষ নয়, অনেক বড় পণ্ডিত ছিলেন। এই তিনজন ম্যাজাই যীশুখ্রিস্টকে দেখতে গিয়েছিল, ঠিক আছে, এবং কি কি গিফট নিয়ে দেখতে গিয়েছিল সেটাও বললাম। এই তিনজন ব্যক্তিকেই বলা হয় ওয়াইস ম্যাজাই, ঠিক আছে? ম্যাগাস হলো সিঙ্গুলার, ম্যাজাই হলো প্লুরাল। এবার ওরা তিনজন যীশুখ্রিস্টকে দেখতে যাওয়ার মাঝে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আমাদের গল্পটাতেও ঠিক সেই রকমই কিছুটা অংশ পাবো, ঠিক আছে? তাহলে যীশুখ্রিস্টের জন্মদিনে, মানে তোমার 25শে ডিসেম্বর ওরা গিয়েছিল ভিজিট করতে। এবার আমাদের গল্পটাও কিন্তু ঠিক সেই রকম মোমেন্টই আরম্ভ হবে। গল্পটার প্লটটা কি, প্লটটা সম্পর্কে আমরা একটু চলে আসবো এবং লেখক যেভাবে বর্ণনা করেছে সেটা একটু বলে দেবো, ঠিক আছে, লাইন বাই লাইন তোমাদের এক্সপ্লেনেশনের আসার আগে। তাহলে দেখো, ও হেনরি লেখা গল্প আমি বললাম। ও হেনরি তোমার পাবলিশ কোথায় হয়েছিল? দ্য 4 মিলিয়ন বলে তার একটা গ্রন্থে, ঠিক আছে? এটা আসতে পারে যে কোথায় পাবলিশ হয়েছিল, 4 মিলিয়ন বলে একটা গ্রন্থে, ওকে। আর 10ই ডিসেম্বর পাবলিকেশন ডেট। যে নিউজ পেপারে পাবলিশ হয়েছিল সেই নিউজ পেপারটার নাম হলো তোমার দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড, ঠিক আছে, দ্য নিউ ইয়র্ক সানডে ওয়ার্ল্ড, ওকে। এইবার দেখো, চলে আসছি আমাদের তোমার বিস্তারিত কিছু তথ্যে। দেখো, প্লট, ঠিক আছে, প্লট মানে গল্পের যে প্লটটা, প্লট হলো কিছুই নয়, আমাদের যেমন আজকে 25শে ডিসেম্বর, ওদের 25শে ডিসেম্বরের আগের দিন আরম্ভ হয়েছে, অর্থাৎ গতকাল আরম্ভ হয়েছে, ঠিক আছে? আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন আরম্ভ হয়েছে। 24শে ডিসেম্বর ঘটনাটা আরম্ভ হয়। এবং কোথায় আরম্ভ হয়? নিউ ইয়র্কের একটা স্থানে, নিউ ইয়র্কের একটা ভাঙাচুরো পুরনো একটা বাড়ি, যেটা বাইরে থেকে দেখতে বেশ মোটামুটি লাগে, কিন্তু ভিতরটা
মানে সব কিছু সাজানো আছে, আর এমনিতে সেরকম কিছু নয় আর কি, টাকা পয়সা কম, খুব গরিব, সেটা স্পষ্ট বোঝা যায়, বুঝতে পারলে? এবার দেখো গল্পটার যে ক্যারেক্টার সম্পর্কে আমি বললাম, যে জিম বলে একটা ক্যারেক্টার আছে, ডেলা বলে একটা ক্যারেক্টার আছে, ম্যাডাম স্যাফ্রোইনি বলে একটা ক্যারেক্টার আছে, ঠিক আছে? এই তিনটে ক্যারেক্টার আছে। এবার জিম এবং ডেলা হলো মেন ক্যারেক্টার, আর ম্যাডাম স্যাফ্রোইনিটা হলো তোমার মাইনর ক্যারেক্টার। এবার মাইনর ক্যারেক্টারও একটা লাগবে। আর এই গল্পটা আর একটা প্রশ্ন আসতে পারে যে ইন বিটুইন কখন লেখা হয়েছিল, ঠিক আছে? পাবলিশের সালটা বললাম 1906, এবার লেখা হয়েছিল 1905 কিংবা 6-এর একটা মাঝামাঝি সময়ে, সার্কা, বুঝতে পারলে? সার্কাটা বলেছিলাম একটা আনুমানিক টাইম। ওকে, তাহলে নামটা কোথা থেকে এসছে সেটা বুঝতে পারলে, বিবলিক্যাল ম্যাজাই। কেন নামটা দিয়েছে এখানে? জিম এবং ডেলার, মানে তোমার জিম এবং ডেলার যে একে অপরের প্রতি আকর্ষণ, ঠিক আছে, সেই জন্য, এবং তারা যে ম্যাজাইদের মতোই আর কি, সেই থ্রি কিংসদের মতোই, যেমন ওরা যে বেবি জেজাসের জন্য বেথলেহেমে গিফট নিয়ে গিয়েছিল, এরাও একে অপরের জন্য গিফট নিয়ে আসবে। কিন্তু এর মাঝেই লেখক একটা তোমার আইরনি দিয়েছে, যেটা আমাদের সিডনি পর্টারের অর্থাৎ ও হেনরির মেন লেখার ধরন, ঠিক আছে? ও হেনরি লেখার মাঝে তুমি সবসময় একটা সারপ্রাইজ পাবে, এটা খুব ভালো লাগে আমাদের, সারপ্রাইজ পেতে তো খুব ভালোই লাগে, তাই না? সুতরাং এর লেখার মাঝে একটা হিউমারাস টোন আছে, একটা রিয়েলিস্টিক আইডিয়ালস আছে, বুঝতে পারলে? আর একটা এই যে প্যারাডক্সিক্যাল কোইন্সিডেন্সেস, ঠিক আছে, সমাপতন, একই সঙ্গে এমন এমন ঘটনা ঘটে যাচ্ছে যেটা হওয়াটা উচিত নয়, ঠিক আছে? একজনের পায়ে ব্যথা করলো, আরেকজনের পায়ে ব্যথা করলো, সেটা আলাদা, কিন্তু তোমার একটা জিনিস ঘটে যাচ্ছে, ওর একটা পুরোপুরি বিপরীত, সেটা আমরা সব কিছু পাবো। এখন শুনলে ভাল লাগবে না, গল্পটা আমি যখন লাইন বাই লাইন পড়াবো তখন বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আশা করি এর মাঝে আর অসুবিধা নাই। এবার যদি এর মাঝে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো। আজকেই আমরা কিছুটা অংশ লাইন বাই লাইন পড়ে নেবো, ঠিক আছে? তাহলে চলে আসছি টেক্সটে, জাস্ট 1 মিনিট। তাহলে এইবার আমরা চলে আসবো ডাইরেক্ট টেক্সটে, ঠিক আছে? দ্য গিফট অফ দ্য ম্যাজাই। বারবার বলছি উচ্চারণটা ম্যাগি করে দিও না, খেয়ে নিও না যেন। এখানে প্রথমে বলে রাখি যে তোমার থিমটা একটুখানি বলি, আর একটু, ঠিক আছে, আর একটু থিমটা কি কি নিয়ে? থিম হলো লাভ, ম্যারিজ, স্যাক্রিফাইস, ওয়েলথ, এগুলো, ঠিক আছে? যেগুলো তোমাদের ভালো লাগবে, এই যে সবগুলোই আছে, লাও, চিন্তা নাই। আর যে ডেলা বলে ক্যারেক্টারটা আছে, যে মেয়েটা আর কি, ঠিক আছে, সে হলো, সি ইজ আ মিডল ক্লাস ওমেন, বুঝতে পারলে? একটা মিডল ক্লাস ওমেন। আর যেমন আর কি আর্লি 20th সেঞ্চুরিতে যেরকম মেয়েরা হওয়া উচিত, সেরকম মেয়ে, সেরকম মানসিকতার, ঠিক আছে? মিডিয়াম, খুব খুব একটা স্ট্রং যে মাইন্ডেড তাও নয়, তবে লাভের জন্য, ইন কেস অফ লাভ, সি ক্যান ডু এভরিথিং, বুঝতে পারলে? এরকমই। আর যে হিরো জিমও সেরকম। যাই হোক, এবার তাহলে আমরা টেক্সটে চলে আসছি, আর গল্প নয়। তাহলে কি বলছে দেখো, প্রথমেই টেক্সটে বলছে $9.87। প্রথমে এটা লেখকের বর্ণনা, ঠিক আছে? লেখক এটা বলছে যে $9.87। নি ডলার মানে নি বলতে গেলে এখানে $1, ঠিক আছে? $1। এবার $1 ইন্ডিয়ান রুপিতে কত? $1 হচ্ছে ইন্ডিয়ান রুপিতে তোমার প্রায় 74.55 আর কি, এখনকার হিসাবে। এবার বাড়তেও পারে, কমতেও পারে 2-1 দিন পরে, তোমরা কবে ভিডিওটা দেখবে তখন হয়তো চেঞ্জ হতে পারে একটু একটু, এরকম, ঠিক আছে? এত টাকা, $1 সমান ভারতীয় রুপিতে তোমার এরকম, বুঝতে পারলে? 74 টাকা ধরে নাও। তাহলে 87 সেন্ট, সেন্ট একটা পরিমাণ, ডলার ওদের ব্রিটিশদের, এটা একটা পরিমাণ, ঠিক আছে? উনি আমেরিকান রাইটার ছিলেন, সেহেতু উনি তো আর বলবেন না 1 টাকা 50 পয়সা, উনি সেরকমই বলবেন, ওদের যেরকম কারেন্সি। তাহলে সেন্ট মানে কি বলতো? সেন্ট মানে এই যে ডলার বলছো কিংবা ধরে নাও ইউরো বলছো, ঠিক আছে, এগুলোর 100 ভাগের 1 ভাগ হলো সেন্ট। আমাদের যেমন আন্না বলা হয় না, পয়সার থেকেও ছোট্ট আন্না বলা হয়, দেখো 1 আনা 2 আনা, আগে অনেক আগে ছিল এগুলো, আমিও দেখিনি, ঠিক আছে? তাহলে সেই রকমই সেন্ট, সেন্ট মানে একটা ন্যূনতম পরিমাণ, খুবই অল্প, 100 ভাগের ভেতরে 1 ভাগ, মানে আর কীরকম, কিছুই নয় টাকাটা, তাই না? বেশ, দ্যাট ওয়াজ অল। তাহলে কারোর একটা টাকা পয়সার পরিমাণের কথা হচ্ছে এই গল্পটায়, বলছে যে $1 আছে, মানে 74 টাকা মতো আছে, আর ওই সেন্ট, সেন্ট মানে এখানে 85 সেন্ট, ঠিক আছে, 85 আর না ধরে নাও এরকম। তাহলে দ্যাট ওয়াজ অল, আর নয়, সি হ্যাড পুট ইট অ্যাসাইড, এবং সে ভিতরে রেখে দিল। সে বলতে গেলে ডেলা, বুঝতে পারলে? ডেলা হলো আমাদের হিরোইন এই গল্পটা, DELLA, ঢেলা বানিয়ে দিও না, ডেলা। 1 সেন্ট অ্যান্ড দেন অ্যানাদার ইন হার কেয়ারফুল বাইং অফ মিট অ্যান্ড আদার ফুড। তাহলে কি বলছে?
এই যে 1 সেন্ট করে তোমার জমিয়েছে টাকা পয়সাগুলো, বলছে যে খাবার দাবার মিট, এখানে শুধুমাত্র যে মিট মাংস সেটা বলেনি, সমস্ত খাবার দাবার এই কথাটা বলেছে। তাহলে বিভিন্ন খাবার দাবার বাজার করার সময়ও 1 সেন্ট করে জমিয়েছিল। এই যে বলেছে দেখো 1 সেন্ট, দেন অ্যানাদার, তাহলে কতবার বলেছে এখানে? 3বার। এই সংখ্যাটা মনে রাখবে, এটা একটা কাজে লাগবে, ঠিক আছে? কেন 3বার ইউজ করেছে এই কথাগুলো, এবং পরেও পাবে, দেখবে পরের লাইনে আসছি দেখো, ডেলা কাউন্টেড ইট 3 টাইমস। এই যে টাকাটা, ঠিক আছে, একে তো $1 টাকা, তার উপরে 3বার গুনলো, 3বার গুনে স্যাঙ্গুইন হলো। এখানে লেখক কিন্তু এমনি আলতু ফালতুভাবে দিয়ে দেয়নি 3 টাইমস। 3 স্ট্যান্ডস ফর সামথিং, যেটা আমি বলবো তোমাদের পরে। এখন দেখো $1.85, তাহলে $1 এবং 85 সেন্ট। এই যে নি মানে যে এক, সেটা এবার এখানে বুঝতে পারলে, ঠিক আছে? দেখো, তাই না? অ্যান্ড দি নেক্সট ডে উড বি খ্রিস্টমাস, এবং পরের দিন তো খ্রিস্টমাস হবে, তাই না? পরের দিন উড বির কেন ব্যবহার দিয়েছে লেখক? লেখক গল্পটা অনেক পরে লিখেছে, ঠিক আছে, রেজাল্ট দেখার পরে আর কি, বুঝতে পারলে? যেমন আমি যদি 5 দিন আগে বলেছিলাম যে কালকে আমি সেখানে যাব, ঠিক আছে, 20 তারিখে বলেছিলাম, ধরে নাও 23 তারিখের জন্য, যে 23 তারিখে আমি সেখানে যাব, কিন্তু এই 25 তারিখে এসে যদি আমি বলি, তাহলে আমাকে উইল বলে না বলে, আই শ্যাল বা উইল গো এরকম না বলে বলতে হবে আই উড গো দেয়ার, এরকম আর কি, আমি সেখানে গিয়েছিলাম বা যেতাম, এরকম, বুঝতে পারলে? বেশ, ঠিক আছে। দেখো আমার ক্লাস 9, দ্য নেক্সট ডে উড বি খ্রিস্টমাস। তাহলে আজকে যেমন খ্রিস্টমাস, কিন্তু আমি বললাম গল্পটা আরম্ভ হয়েছিল খ্রিস্টমাস ইভ, ইভিই, যেমন বলা হয় নিউ ইয়ার ইভ, তাই তো, যে একদিন পুরনো আর কি, বুঝতে পারলে? একদিন আগের দিনটা, আগের দিনে মানে 24 তারিখে, 24শে ডিসেম্বরের গল্পটা, কত রাত পেরোলেই 25শে ডিসেম্বর। তাহলে বলছে যে তোমার আমার কাছে খালি এই টাকা আছে, আর পরের দিন তো খ্রিস্টমাস, তাহলে আমি গিফট কি করে কিনবো, এরকম চিন্তা হচ্ছে ডেলার, ঠিক আছে? দেখো এই যে 3টা আমি বলেই দিই, 3 কেন দিয়েছে, 3বার গুণা, এটা হলো তোমার এই যে বাইবেলের না, বাইবেলে 3টা খুব বিশাল একটা ব্যাপার। আমাদের যেমন বলা হয় 3, 13, 23 এগুলো ভালো নয়, ঠিক সেই রকমই ওদের কিন্তু 3টাকে খারাপ হিসাবে ধরে না। যেমন সেই যে 3 ওয়াইজ ম্যান আমি বললাম না, 3জনই কেন গিয়েছিল তাহলে, তাই না? 4টে রাজা গেলেই পারতো, 4টে রাজা বলতে গেলে ওখানে স্কলার পণ্ডিত, মানে রাজা বলতে গেলে ওখানে তোমার বাই বার্থ রাজা না বলে আর কি বলেছে বাই মাইন্ড আর কি, মানসিকতার দিক থেকে রাজার মতো চিন্তা ভাবনাগুলো। তাহলে 3টা কেন বলেছে? 3 মানেই হলো তোমার এখানে বাইবেল অনুযায়ী একটা মোটিভ বলা হয়, রিপ্রেজেন্ট, মানে তোমার এ মোটিভ, বুঝতে পারলে? এবার 3 কি বলা হয়? 3 মানেই ওদের কমপ্লিটনেস বোঝায়, 3 মানেই কমপ্লিট হয়ে গেল, বুঝতে পারলে? 3 সংখ্যাটা মানেই বাইবেলের ক্ষেত্রে বোঝায় একদম কমপ্লিটনেস, তুমি স্যাটিসফাইড, ঠিক আছে, সেইটা। তার জন্য এখানে 3বার এরকম বলেছে। দেখো এখানে 3বারের কথা বললো, এখানে 3বারের কথা বললো, ঠিক আছে? তাহলে দেখো ডেলা খুব টেনশন করছে, এবার বলছে দেয়ার ওয়াজ নাথিং টু ডু বাট ফল অন দ্য বেড অ্যান্ড ক্রাই। লেখকের এগুলো লেখার পেনের জোর, কলমের জোর, সো ডেলা ডিড ইট। কি বলছে দেখো, আর কোনো কিছু করার নাই তো, খালি বিছানায় পড়া ছাড়া আর কান্দা ছাড়া, তাই ডেলা সেইটাই করলো, পড়ে পড়ে কাঁদতে লাগলো বিছানায়, মানে হাঁকুড়ে কাঁদতে লাগলো যে আমার কাছে আর টাকা পয়সা নাই, আমি কি করব খ্রিস্টমাস পরের দিন। মানে একটা খ্রিস্টানদের ক্ষেত্রে এটা একটা বিরাটই, আমাদের বাঙালিরাই মানে সেলিব্রেশন করতে ছাড়ি না, তাই না? এবার দেখো ওদের কাছে তাহলে কি হবে, while the lady of the home is slowly growing quieter, মানে কি কাঁদতে কাঁদতে একসময় মানুষ ক্লান্ত হয়ে যায়, যেমন বাচ্চারা, ঠিক আছে, খুব কাঁদে দিয়ে থেমে যায় আস্তে আস্তে। তাহলে কি বলছে, যখন আস্তে 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 শান্ত হলো, গ্রোয়িং কোয়াইটার, ঠিক আছে, কোয়াইট থেকে এসে কোয়াইটার, উই ক্যান লুক অ্যাট দ্য রুম, উই মানে পাঠকবর্গ, আমরা পাঠকবর্গ এতক্ষণ ওর ওর দিকে তাকিয়েছিলাম, কাঁদছিল তো বেচারি, এইবার আমরা রুমের দিকে তাকিয়ে নেবো, কেননা ডেলা এখন শান্ত হয়ে গিয়েছে। ফার্নিশড রুম, ফার্নিশড মানে বেশ তোমার জিনিসপত্র একটু একটু আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম একটা, অ্যাট কস্ট অফ তোমার $8 পার উইক, এ উইক, ঠিক আছে? এবার দেখো $8 মানে তোমার $1 সমান আমি বললাম, ঠিক আছে, 74 টাকা। এবার 74 × 8 মানে একটা উইকে, এক উইকে $8 স্পেন্ড করার মতো, ধরে নাও একটা ভাড়া বাড়ি, ঠিক আছে? এবার ভাড়া বাড়িতে ঠিক সেরকম একটা রুম প্রোভাইড করবে যেরকম তুমি ভাড়া দেবে, তাই না? খুব ভালো রুম আছে ধরে নাও, বিশাল কিছু ব্যবস্থা, সেখানে তোমাকে ভাড়াটা বেশি লাগবে, রেন্ট লাগবে বেশি। তাহলে কি বলছে, ওদের মোটামুটি এক উইকে $8 মতো ইনকাম হয়, ঠিক সেই রকম একটা রুম, যার যেমন ইনকাম তার তেমন রুম, তাই না? দেয়ার ইজ লিটল মোর টু সে অ্যাবাউট ইট। লেখক বলছে দাঁড়াও, আমি আরও কিছু বলবো এই রুমটাকে নিয়ে, শোনো তোমরা পাঠকবর্গ। ইন দ্য হল বিলো ওয়াজ আ লেটার বক্স টু স্মল টু হোল্ড এ লেটার, মানে কি ইট ইজ সো স্মল দ্যাট ইট ক্যান নট হোল্ড এ লেটার,
বুঝতে পারলে? বলছে যে সে একটা সিনেমার মতো, বলছে যে ওইটা ঘড়ির মতো, কিন্তু ঘড়ি নয় গো, ঘড়ি নয় আর কি, খাটের মতো, খাট নয়, ঠিক সেই রকমই। বলছে একটা ছোট পাড়া লেটার বক্স আছে, চিঠি রাখার বক্স, কিন্তু এতই ছোট চিঠি ধরেই না। এটার একটা রিজন আছে যে কেন, তাহলে তো ফেলে দিলেই পারে, চিঠির বক্সটা কেন রেখেছে। দেয়ার ওয়াজ অ্যান ইলেকট্রিক বেল, ঠিক আছে, বেল আছে, সেই কলিং বেলগুলো, ইলেকট্রিক বেলগুলো আর রাখা আছে কেউ এলে, বাট ইট কুড নট মেক এ সাউন্ড। কোনো দিন হয়তো ঠিক ছিল, এখন আর ঠিক নাই, সাউন্ড হয় না। অলসো দেয়ার ওয়াজ আ নেম বিসাইড দ্য ডোর, ডোরের পিছনে একটা নামও লেখা আছে, নেম প্লেট লেখা আছে, মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং। এবার গল্পের আমাদের হিরো জেমস থেকেই ওকে মানে আমাদের জেলা, তোমার ডেলা, সরি নট জেলা, ডেলা কি বলে, জিম, ঠিক আছে, জেমসের ডাকনাম জিম। এই ইংলিশের কি অনুযায়ী ডাকনাম হয় এটা আমি বলেছিলাম প্রাইড অ্যান্ড প্রেজুডিসে। বেশ, দেখো তাহলে একটা নেম প্লেট আছে যেখানে তোমার মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং লেখা আছে। এবার একটা প্রশ্ন যেটা আমি বললাম যে খুব ছোট্ট লেটার বক্স রেখেছে, ইলেকট্রিক বেল রেখেছে, কেন রেখেছে এগুলো যখন এগুলো কাজই করে না ঠিক মতো? এগুলো রাখা সোসাইটির চাপে পড়ে, পারিপার্শ্বিক চাপে পড়ে, ঠিক আছে, মানে ওরা নিজেদের যে গরিবত্ব, নিজেরা যে মানে নিজেদের প্রভার্টি, ঠিক আছে, ওরা যে পুয়োর সেটা বাইরে জগতের কাছে শো করতে চায় না, সিম্প্যাথি পেতে চায় না, ঠিক আছে। ওরা জাস্ট বোঝাতে চায় আমাদের এখানে বেলও আছে, ইলেকট্রিক বেল আছে, আমাদের যথেষ্ট বিলাসিতা আছে, ঠিক আছে, লেটার বক্স আছে। লেটার বক্সটা তখনকার দিনে একটা বিখ্যাত ব্যাপার ছিল, বুঝতে পারলে? মানে যে লেটার নিয়ে আসতো ডাইরেক্ট সেই হাঁক না পেরে আর কি, এই তোর লেটার, এরকম না বলে লেটার বক্সে রেখে দিত চিঠিগুলো, আর ওরা প্রতিদিন চেক করে নিত। এগুলো থাকবে দেখবে, যেমন সেই 1820 লন্ডন, দ্য ডেভিল রিটার্নস ফিটার্নস, এই সমস্ত ভূতের সিনেমাগুলোই আছে ওই লেটার বক্সের ব্যাপারটা। তারপরে কি বলেছে দেখো, হোয়েন দ্য নেম ওয়াজ প্লেসড দেয়ার। এবার সেই নেম প্লেটের কথাটাকে নিয়ে লেখক একটু কথা বলছে। দেখো বলছে যে যখন মানে প্রথমবার ওই নামটা লেখা হয়েছিল, এত বড় একটা নাম, মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং ওয়াজ বিং পেইড $30 আ উইক। তাহলে কি বলছে, যখন নামটা লেখা হয়েছিল মানে প্রথম দিকে মিস্টার জেমস পে করতে পারতো। মিস্টার জেমস হলো ডেলার বর, ঠিক আছে, ওরা লাভার আনম্যারিড এটা ভেবো না, ওরা ম্যারিড, কিন্তু ম্যারিড কাপল, এবং খুব রীতিমতো টান আছে একে অপরের প্রতি। এবার বলছে যখন নামটা লেখা ছিল তখন ও বাড়ি ভাড়া দিত তোমার প্রায় 30 পাউন্ড, ঠিক আছে, মানে 30 × 74, বুঝতে পারলে? এত টাকা পার উইকে ইনকাম করতো, দিত। নাও হোয়েন হি ওয়াজ বিং পেড অনলি $20 আ উইক, ঠিক আছে, $20 এরকম না বললে বলবে $20। তাহলে বলছে কিন্তু এখন ওই $30 থেকে কত ইনকাম হয়ে দাঁড়িয়েছে, $20। এবার $20 লেখক কি বলছে দেখো, দ্য নেম সিম টু লং অ্যান্ড ইম্পর্টেন্ট। তাহলে কি বলছে যে $20, মানে এখানে লেখক একটু ঠাট্টা করেছে, তাই না? বলছে দেখো যখন একটা মানুষ $30 ইনকাম করে তখন তার বাড়ি গিয়ে এত বড় একটা নাম পড়তে ভালো লাগে, ঠিক আছে, মিস্টার জেমস, ডক্টর শ্যামাপদ ঘোষ, এরকম খুব ভালো লাগলো পড়তে। কিন্তু যে সালার ইনকামই নাই, কিছুই নাই, তার কাছে গিয়ে এই এত বড় নেম প্লেটের নাম পড়তে এত বিরক্ত লাগে তখন। সেটাই বলছে আর কি, টু ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, লং অ্যান্ড ইম্পর্টেন্ট, টু বলতে গেলে আর কি টু লং অ্যান্ড ইম্পর্টেন্ট টু রিড, এরকম, বুঝতে পারলে? তারপর টু রিডটা যোগ করে দাও, দ্যাট আই ক্যান নট রিড, এরকম বলেছে। ইট শুড পারহ্যাপস হ্যাভ বিন, তাহলে কি বলছে এটা হওয়া উচিত ছিল, মানে $20 শুড হ্যাভের ব্যবহার উচিত ছিল এরকম, তাই তো? যখন $20 ওর ইনকাম হলো পার উইকের, দিতে পারতো, তখন ওর নামটা ওই ডিলিংহ্যামের জায়গায় দেওয়া উচিত ছিল মিস্টার জেমস ডি ইয়াং। আর ডিলিংহ্যামের বদলে ডি দিলেই হতো বাবা, অত বড় নাম ভাল লাগছিল না তখন। বাট হোয়েন মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং এন্টার্ড দ্য ফার্নিশড রুমস হিজ নেম বিকেম ভেরি শর্ট ইনডিড। তাহলে কি বলছে, যখন মিস্টার ডিলিংহ্যাম ইয়াং বাড়ির মধ্যে সেই ফার্নিশড রুমের মধ্যে প্রবেশ করলো, তার নাম আস্তে আস্তে ছোট হতে শুরু করলো। কেন ছোট হতে শুরু করলো দেখো, মানে যে ওকে ডাকবে এবার অ্যাড্রেস করবে, ঠিক আছে, সে আর এই যে মিস্টার জেমস ডিলিংহ্যাম ইয়াং বা মিস্টার জেমস ডি ইয়াং বলে ডাকবে না, কি বলে ডাকবে, ডেলা, ডেলা বলবে জিম, তাই না? সেই জন্য দিয়েছে ওইটা। তাহলে কি বলছে, মিসেস জেমস ডিলিংহ্যাম ইয়াং অর্থাৎ ডেলা, বুঝতে পারলে, পুট হার আর্মস ওয়ার্মলি অ্যাবাউট হিম, তার চারিদিকে মানে তোমার জড়িয়ে ধরলো, হাতটাকে বাড়িয়ে দিল জিমের চারিদিকে, মানে তোমার ওই যে আমাদের মিস্টারের চারিদিকে, মিস্টার জেমসের চারিদিকে, কল্ড হিম জিম। সেই জন্য লেখক বললো নামটা আরও সরু হয়ে গেল, ছোট হয়ে গেল, এবং তাকে জিম বলে অ্যাড্রেস করলো। ইউ হ্যাভ অলরেডি মেট হার। এবার লেখক আমাদেরকে বলছে, ঠিক আছে, যে তোমরা চেনো গো, যে ওই ছেলেটাকে ডাকলো জিম বলে, তাকে তোমরা চেনো, সি ইজ ডেলা, ওই যে বিছানায় পড়ে পড়ে কাঁদছিল না একটু আগে, সেই মেয়েটা গো, সেটা বললো লেখক।
এবার কি বলছে দেখো, ডেলা ফিনিশড হার ক্রাইং অ্যান্ড ক্লিনড দ্য মার্কস অফ ইট ফ্রম হার ফেস। ইট বলতে গেলে ওই যে ক্রাইং এর চিহ্নটা আর কি, স্ট্রেসটা, স্পেকটা, ঠিক আছে। তাহলে ডেলা এতক্ষণে তার কান্নাকাটি থামিয়েছে এবং মুখ থেকে যে চোখের জলের যে একটা দাগ পড়ে যায় দেখো অনেক কান্নাকাটি করলে, ঠিক আছে, সেইটাকেও ভালো করে দোদলে দোদলে পরিষ্কার করে নিয়েছে আর কি, উঠিয়ে দিয়েছে। She stood by the window and looked out with no interest, এবং উইন্ডোর কাছে দাঁড়িয়ে আছে, বাই দিয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে উইন্ডোর কাছে দাঁড়িয়ে আছে, যেমন আই নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি এরোপ্লেনে কোনোদিন চাপিনি, এরকম চড়িনি। লুকড আউট উইথ নো ইন্টারেস্ট, এবং বাইরের দিকে তাকিয়ে আছে কোনো আগ্রহ ছাড়াই, তাকাতে হয় বলেই তাকিয়ে আছি, এরকম ব্যাপার, ঠিক আছে। টুমরো উড বি ক্রিস্টমাস ডে, তাহলে সে ভাবছে, ঠিক আছে, যে আগামীকাল তো ক্রিস্টমাস হবে, ভালো একটা দিন, গিফট দেওয়ার একটা দিন, কিন্তু আমার কাছে টাকা নাই। অ্যান্ড সি হ্যাড ওনলি, এতক্ষণ যেটা মানে আমাদের তোমার ওই যে বড় বড় কথায় প্রকাশ ছিল, সেটা এখন সংখ্যায় প্রকাশ হয়েছে। ওটা সেই ছিল না $1.87 না কত, ঠিক আছে, সেটা এখন সংখ্যায় প্রকাশ করে বলছে যে $1.87 এটা আছে এখন বেঁচে। মানে কোনটা বলো তো, এইটা, ঠিক আছে, এটা এতক্ষণ এরকমভাবে প্রকাশ করেছিল, এখন এটাকে এরকমভাবে প্রকাশ করছে, বুঝতে পারলে, এটা ডলারের চিহ্নটা এসের মতো, ঠিক আছে। তাহলে দেখো এবার যে বলছে তাহলে আমার কাছে টাকার পরিমাণ এই রকমই, তাহলে এখানে ডেলা বলছে যে আমার কাছে $1.87 মতো আছে, যেটা দিয়ে আমি টু বাই জিম আ গিফট, যেটা দিয়ে আমি জিমকে একটা গিফট দিতে পারি। কিন্তু এই টাকায় আর কি গিফট হবে, সেই জন্যই ওর অনুতাপ, বুঝতে পারলে। সি হ্যাড পুট অ্যাসাইড অ্যাজ মাচ অ্যাজ সি কুড ফর মান্থস, সে সারা মাস ধরে যতটা পেরেছে জমিয়েছে খাবার দাবার থেকে, টাকা পয়সা কমিয়ে কমিয়ে আর কি, ঠিক আছে, সেভ করে, উইথ দিস রেজাল্ট, এবং সেই রেজাল্ট থেকে কত টাকা জমেছে না, ওই তোমার $1.87 মতো, ঠিক আছে, বেশি জমেনি কিন্তু। $20 a week is not much, তাহলে কি বলছে যে ওদের সর্বমোট যেটা আমি পেলাম, ঠিক আছে, আগে যে দেখলে তোমার $30 মতো ইনকাম হতো, এখন সেটা $20 হয়, তাই না, ওটা আগে সংখ্যায় ছিল, এবার এটা কথায় লিখেছে আর কি। তাহলে এক সপ্তাহে $20 টাকাতে আর কি হবে, ওরকম বাজারে এখনকার যা বাজার, আলুর দাম 50 টাকা, এরকম। এভরিথিং হ্যাড কস্ট মোর দ্যান সি হ্যাড এক্সপেক্টেড, তাহলে কি বলছে যে প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়েছে, জানো তো, ওর যতটা মানে প্রত্যাশা ছিল, আশা ছিল, অনুমান ছিল, তার চেয়ে প্রত্যেক জিনিসের দাম একবারে আকাশ ছোঁয়া। ইট অলওয়েজ হ্যাপেন্ডেড লাইক দ্যাট, এবং প্রত্যেক উৎসবের আগে, ক্রিস্টমাসের আগে, প্রত্যেক বছরই এরকম হয়। ডেলা ভাববে যে আমি কিছু একটা জমাবো, জিমকে কিছু একটা দেবো ভালো জিনিস, কিন্তু হয় না। অনলি $1.87 টু বাই আ গিফট ফর জিম, কেবলমাত্র $1 ওই 87 সেন্টের মতো আছে জিমকে গিফট দেওয়ার জন্য। জিম তার আদরের জিম, ঠিক আছে, তার বরের জন্য বলছে। সি হ্যাড মেনি হ্যাপি আওয়ার্স প্ল্যানিং সামথিং নাইস ফর হিম, এটা আমি বলেছিলাম যে হ্যাডের ব্যবহারটা তোমার প্রিন্টিং মিস্টেক মনে করো না, এটা ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে দেখো বলছে যে সে কত ভেবেছিল যে যখন তোমার একটা হ্যাপি নিউ ইয়ার আসবে বা ক্রিস্টমাস ডে আসবে, কত প্ল্যান করে রাখে বারংবার যে জিমের সঙ্গে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করবে, জিমকে কিছু গিফট দেবে, সেরকম আর কি, ঠিক আছে। সামথিং নিয়ারলি গুড এনাফ, মানে কিছুটা ভেবে রাখে যে যেটা মোটামুটি ভালোই হবে, ওরা তো গরিব, খুব তো আর ধুমধাম করে সেলিব্রেশন করতে পারবে না, কিন্তু নিয়ারলি গুড এনাফ আর কি, কাছাকাছি যাবে ভালো কিছু। সামথিং অলমোস্ট ওর্থ দ্য অনার অফ বিলঙ্গিং টু জিম, এবার কি বলছে যে কিছু একটা জিনিস হয়তো যে জিমকে আমি দেবো, যাতে জিমের সম্মানটা বজায় রাখে, জিমও তো খুব ভালো ছেলে, সেটাই বলতে চাইছে, ঠিক আছে, যে জিম একটা নিজের একটা অনারেবল পার্সন, টাকা না থাকুক কিন্তু মনের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক, সেটাই বলেছে, বুঝতে পারলে। তাহলে বলছে যে যেটা জিমের সম্মান বজায় রাখবে, যেটা দিতে জিমকে আমার ভালো লাগবে, সেইটাই আর কি, বুঝতে পারলে। তাহলে আজকে এতটাই থাকছে, তোমরা এতটাই বোঝো, ঠিক আছে, নামটা কোথা থেকে এসছে, 3 ম্যাজাই, 3 ওয়াইজ ম্যান, 3 কিং, এই সমস্ত কিছু উল্টোপাল্টা লাগিয়ে ফেলো না, তাহলে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। গল্পটা খুব যে বড় তা কিন্তু নয়, মোটামুটি 2-3টে পার্টের মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ শেয়ারিং, কিপ ওয়াচিং, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।